আমি পড়ছি পোকা, লিখেছেন হুমায়ুন আহমেদ। আলতাফ হোসেনের নামের শেষে অনেকগুলো অক্ষর। আলতাফ হোসেন, বিএ অনার্স, এমএ, বিটি, এলএলবি। প্রতিটি অক্ষরের পেছনেই কিছু ইতিহাস আছে। যেহেতু পোকার নায়ক আলতাফ হোসেন, সেহেতু তার ইতিহাস জানা থাকলে পোকার বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে। অনার্স থেকে শুরু করা যাক। আলতাফের ইচ্ছা ছিল পাশ কোর্সে পড়া। তার দুঃসম্পর্কের মামা এজি অফিসারের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বজলুর রহমান বললেন, অনার্স পড়, শুনতে ভালো লাগে। আলতাফ হোসেন ক্ষীণ গলায় বলল, ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ, অনার্সে ভর্তি হতে পারবো না মামা। বজলুর রহমান বললেন, চেষ্টা করে দেখ, কত আজে বাজে সাবজেক্ট আছে, পল সায়েন্স, ফল সায়েন্স। আলতাফ অনেক খুঁজে পেতে জগন্নাথ কলেজে অনার্সে ভর্তি হয়ে গেল। বজলুর রহমান বললেন, খাটাখাটনি করে পড়, খাটাখাটনি কখনো বৃথা যায় না। কথায় আছে, খাটে মানুষ ঘাটে না। আলতাফ প্রচন্ড খাটাখাটনি করলো। অনার্স পরীক্ষার রেজাল্ট বের হবার পর সে তার মামার পা ছুঁয়ে সালাম করলো। ক্ষীণ গলায় বলল, রেজাল্ট আউট হয়েছে মামা। বজলুর রহমান বিছানায় শুয়েছিলেন, তিনি উঠে বসলেন। উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি রেজাল্ট? থার্ড ক্লাস পেয়েছি মামা। বজলুর রহমানের উৎসাহ সব মরে গেল। তিনি হতাশ গলায় বললেন, এত পড়াশোনা করে শেষে থার্ড ক্লাস? জি মামা। থার্ড ক্লাস ডিগ্রি নিয়ে তো চাকরি বাকরি কিছুই পাবি না, এখন করবি কি? আপনি বলে দেন মামা। এমএ দিয়ে দে, এমএ পাস থাকলে থার্ড ক্লাসের দোষটা কাটা যায়। ভালো মতো পড়াশোনা করে এমএ দে, খাটাখাটনি কর। কথায় আছে, খাটে মানুষ খাটে না। আলতাফ হোসেন খুব ভালো মতো পড়াশোনা করলেন, এমএ দিল। রেজাল্ট বের হবার পর যথারীতি সে তার মামার পা ছুঁয়ে সালাম করলো। বজলুর রহমান শঙ্কিত গলায় বললেন, কি রে, এবারও থার্ড ক্লাস? জি মামা। থার্ড ক্লাসের তুই তো দোকান দিয়ে ফেলেছিস রে গাধা। আলতাফ হোসেন ক্ষীণ স্বরে কি যেন বলল, পরিষ্কার বোঝা গেল না। তার বেশিরভাগ কথাই পরিষ্কার বোঝা যায় না, তবে তার চোখ ভিজে উঠল। বজলুর রহমান বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন চাকরি বাকরি খোঁজ, রোজগার পাতির চেষ্টা করে তো দেখা দরকার। আমার ঘাড়ে বসে কতদিন খাবি? আর থার্ড ক্লাস নিয়ে মন খারাপ করিস না, ডিগ্রিটাই সবাই দেখবে, ক্লাসকে দেখবে। এত সময় কার আছে? তাছাড়া থার্ড ক্লাস পাওয়াও সহজ না, এক চান্সে পেরেছিস, এটাও কোনো কম কথা না। মামার উপদেশ মতো আলতাফ হোসেন চাকরির খোঁজে লেগে গেল। 2 বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চাকরি খুঁজলেন, কিছুই হলো না। বজলুর রহমান বললেন, বিটি দিয়ে ফেল, বিটি থাকলে স্কুলের চাকরি পেয়ে যাবি। স্কুলের চাকরিতেই আজকাল মজা, প্রাইভেট টিউশনি করাবি, 2 হাতে টাকা কামাবি। স্কুল মাস্টারি আজকাল কেউ করতে চায় না, ওই লাইনে চাকরি খালি আছে। আলতাফ হোসেন বিটি পাশ করলো। স্কুলের কোনো চাকরি জোগাড় করতে হবে বা কিভাবে জোগাড় করবে বা কোন পদে চাকরি জোগাড় করবে, সেটাই সে ভেবে পাচ্ছে না। অনেক চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত চাকরি আর জোগাড় করা গেল না। স্কুলে সায়েন্স গ্রাজুয়েট চাই, এমএ বিটি চায় না। আরো 2 বছর গেল। বজলুর রহমান বললেন, এলএলবিটা দিয়ে দিবি নাকি? আইনের একটা ডিগ্রি থাকলে সুবিধা হবে। আলতাফ হোসেন এলএলবি ডিগ্রি নিয়ে নিল। চাকরির কোনো সুবিধা হলো না। বজলুর রহমান হতাশ হয়ে একদিন বললেন, বিয়ে করবি? অনেক সময় বিয়ে করলে ভাগ্য ফেরে, কথায় আছে, স্ত্রী ভাগ্যে ধন, দেখবি বিয়ে করে? আলতাফ হোসেন অস্পষ্ট গলায় বলল, জি আচ্ছা। চাকরি পাওয়া না গেলেও বিয়ের মেয়ে পেতে অসুবিধা হলো না। 8-10টি মেয়ের সন্ধান পাওয়া গেল। এই মেয়েগুলির অভিভাবকদের কথা শুনলে মনে হতে পারে এরা বেকার ছেলেই খুঁজছিল। একজন তো বলেই ফেললো, পাত্র হিসেবে বেকার ছেলের তুলনা নেই, এরা খুবই স্ত্রী ভক্ত হয়ে থাকে। চাকরি বাকরি নেই তো, তাই স্ত্রীকে খুব মানে। আরে ভাই, চাকরি তো একসময় হবেই, রিজিক আল্লাহর হাতে, মানুষের হাতে থাকলে চিন্তার একটা বিষয় ছিল। বজলুর রহমান মেয়ে দেখে বেড়াতে লাগলেন। আষাঢ় মাসের 9 তারিখে বিয়ের কথা পাকা করে 1 কেজি বাঁশির সন্দেশ হাতে নিয়ে বাড়ি ফিরলেন। মেয়ের নাম হোসনে আরা, লালমাটিয়া কলেজে বিএ পড়ে।
গায়ের রং ময়লা হলেও মাথা ভর্তি চুল। বজলুর রহমান রাতে খেতে বসে খুব আগ্রহের সঙ্গে হোসনে আরার লম্বা চুলের গল্প করতে গিয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী মনোয়ারা কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না, শুধু তার মেয়ে দুলারি চোখ বড় বড় করে শুনছে। বজলুর রহমান তৃপ্ত গলায় বললেন, মেয়ের চুল 1.22 মিটার লম্বা। কেউ তেমন বিস্মিত হলো না, শুধু দুলারি বলল, তুমি কি গজ ফিতা দিয়ে মেপেছ? আমি মাপবো কেন? ওরা নিয়মিত মাপে। তাহলে তো আমাদেরকেও মাপতে হবে। তুমি একটা গজ ফিতা কিনে এনে তো বাবা। তিনি বিরক্ত গলায় বললেন, তুই এমন বাঁকা বাঁকা কথা বলছিস কেন? কি হলো? দুলারি বলল, 1 মিটার সমান কত ফুট তুমি কি জানো বাবা? না, জানি না। তোমার উচিত ছিল ওদের জিজ্ঞেস করা। মিটারের হিসাব তো সবাই জানে না, গজ ফুটের হিসাব জানে। বজলুর রহমান চিন্তিত মুখে মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কেমন যেন কাটা কাটা কথা বলছে। ধমক দেবেন কিনা বুঝতে পারছেন না। দুলারি তার বড়ই আদরের মেয়ে, তাকে ধমক দেয়া তার পক্ষে সম্ভব না। তাছাড়া 2 দিন পর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বাপের বাড়িতে যে কটা দিন থাকবে আদরেই থাকুক। দুলারি বড় খেয়ালি ধরনের মেয়ে। ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে পড়া ছেড়ে দিল। বই নিয়ে বসলেই তার নাকি মাথা ধরে। বজলুর রহমান মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সে বিয়েও করবে না। মূর্খ অবস্থায় বিয়ে করব নাকি? শ্বশুর বাড়িতে রোজ কথা শুনতে হবে। আগে ইন্টারমিডিয়েট পাশ করি, তারপর বিয়ে। বজলুর রহমান বিস্মিত হয়ে বললেন, তুই তো পড়াশোনায় ছেড়ে দিয়েছিস, পাশ করবি কিভাবে? মাথা ধরা রোগটা কমলেই পড়াশোনা শুরু করব। 4 বছর ঘরে বসে থাকার পর দুলারি আবার কলেজে ভর্তি হয়েছে। নিয়মিত কলেজে যাচ্ছে, রাত জেগে পড়াশোনা করছে। এমন খেয়ালি মেয়ের সাথে তাল মিলিয়ে চলা খুবই মুশকিল। বজলুর রহমান তাল মিলিয়ে চলার চেষ্টা বাদ দিয়ে দিয়েছেন। মেয়ের সঙ্গে কথা যা বলার তিনি তা মেয়ের মায়ের মাধ্যমে বলার চেষ্টা করেন। এই মেয়ে এখন যে ক্যাটক্যাট করে কথা বলছে, তাকে একটা ধমক দেওয়া উচিত, তা দিতে পারছেন না। দুলারিকে ধমক দেওয়ার সমস্যা আছে। ধমক দিলেই সে কিছু বলবে না, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। তার মা দরজা বন্ধ মানে ভয়াবহ ব্যাপার। একবার কাঠমিস্ত্রি এনে দরজা কাটাতে হয়েছিল। করাত ফরাত এনে কেলেঙ্কারি কাণ্ড। দুলারি বলল, বাবা, তুমি কি হোসনে আরা বেগমের লম্বা চুলের কোনো স্যাম্পল এনেছো? না, ভুল করেছ, স্যাম্পল আনার দরকার ছিল। বজলুর রহমান নিজেকে সামলাতে পারলেন না। স্ত্রীকে বললেন, তোমার মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। দুলারি উঠে চলে গেল। বজলুর রহমান বললেন, ওর কি হয়েছে? মনোয়ারা চাপা গলায় বলল, সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে মানে? খাওয়া শেষ করো, তারপর বলবো। বজলুর রহমান তাড়াতাড়ি খাওয়া শেষ করতে গিয়ে গলায় কই মাছের কাঁটা লাগিয়ে ফেললেন। কই মাছের কাঁটা কই মাছের মতোই জীবন্ত হয়ে থাকে। যত সময় কাটা ততই ভেতরে ঢুকতে থাকে। বজলুর রহমান ব্যথায় অস্থির হলেন। একটু পরপর বললেন, এর চেয়ে মরণ ভালো ছিল। এই সময় স্বামীকে দুঃসংবাদ দেওয়া ঠিক হবে কিনা মনোয়ারা বুঝতে পারছেন না। বজলুর রহমান যখন বললেন, কি ঘটনা বলো, তখন তাকে ঘটনা বলতে হলো। ঘটনা শুনে বজলুর রহমানের চোখ কপালে উঠে গেল। তিনি কই মাছের কাটার ব্যথা ভুলেই গেলেন। থমথমে গলায় বললেন, হারামজাদা আলতাফ কোথায়? হারামজাদার চামড়া ছিলে লবণ মাখিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেব। ডাকো হারামজাদাকে। মনোয়ারা বললেন, ও বাসায় নেই। দুলারিকে ডাকো। ওকে ডাকা যাবে না, ঘটনা আসলেই ভয়াবহ। দুলারি আজ সকাল 10টায় কলেজে যাবার জন্য তৈরি হয়ে মার কাছে রিক্সা ভাড়া চাইতে এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছে, মা, আমি এখন একটা কথা বলবো, শুনেই হইচই শুরু করবে না। কথাটা হলো, আমি আলতাফ ভাইকে বিয়ে করব। হোসনে আরা ফসনে আরার কথা ভুলে যাও। মনোয়ারা হতভম্ব হয়ে বললেন, কি বললি? দুলারি বলল, যা বলেছি তা তো শুনেছ, ভালো করেই শুনেছ, আবার জিজ্ঞেস করছো কেন? রিক্সা ভাড়া দাও মা, 10 টাকা দেবে। ছেঁড়া নোট দিও না আবার। একদিন ছেঁড়া নোট নিয়ে যা যন্ত্রণায় পড়েছিলাম। মনোয়ারা রিক্সা ভাড়া এনে দিলেন এবং ভাবলেন দুলারি ঠাট্টা করছে। ঠাট্টা তো বটেই, ঠাট্টা ছাড়া আর কি। তিনি রোজ দুপুরে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের শেষ পাতা পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিতে যান। আজ ঘুমোতে পারলেন না। জোহরের নামাজ পড়লেন এবং মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। দুলারি কলেজ থেকে ফিরে সহজ গলায় বলল, পানি দাও মা তো, পানি দাও, পানি হয়েছে, পিপাসা পেয়েছে।
মনোয়ারার বুক থেকে পাষাণ নেমে গেল। যাক, কোনো সমস্যা নেই তাহলে। তিনি পানি নিয়ে এলেন, হাসি মুখে বললেন, আজ কলেজে কি হলো রে দুলারি? দুলারি কিছু বলল না। কিছুই হয়নি। তুমি কি বাবাকে বলেছ? কি বলবো? কলেজে যাবার আগে যা তোমাকে বলে গেলাম। কি বলে গেলি? তুমি ভালো করে জানো কি বলেছি। তুমি বাবাকে বলে রাজি করাবে। না হলে? না হলে কি? তোমরা রাজি না হওয়া পর্যন্ত আমি দরজা বন্ধ করে বসে থাকবো। দরজা খুলবো না, ভাত খাবো না। তুই কি পাগল হয়ে গেছিস? হুম। তোর বাবা তোকে খুন করে ফেলবে। খুন করলে খুন করবে। দুলারি সত্যি সত্যি তার ঘরের দরজা বন্ধ করে দিল। অবশ্যই মনোয়ারা দরজা ধাক্কা দিতেই খুলে ফেলল। তবে ঠান্ডা গলায় বলল, তোমাদের 24 ঘন্টা সময় দিলাম মা। 24 ঘন্টার মধ্যে কিছু না করলে আমি র্যাটম খাবো। এই হলো ঘটনা। বজলুর রহমান বললেন, র্যাটম কি? র্যাটম হলো ইঁদুর মারা বিষ। ঘরে এক ফাইল ছিল, সেটা এখন দুলারির কাছে। বজলুর রহমান দীর্ঘ সময় ঝিম ধরে বসে রইলেন। গলায় বিঁধে থাকা কাটার, মাছের কাটার কথা তার মনেই রইল না। মনোয়ারা বললেন, এখন কি করবে? বজলুর রহমান থমথমে গলায় বললেন, হারামজাদাটাকে আমি খুন করব। হারামজাদা কোথায়? রোজ তো এই সময় বাসাতেই থাকে, আজ কোথায় যেন গেছে। মাছ কাটার বটিটা আমার হাতে দাও, তারপর দেখো কি করি। শুয়োরকা বাচ্চা! আমার মনে হয় আলতাফ কিছু জানে না। তোমার মেয়েটা শয়তানের ঘোড়া, হাড় বজ্জাত। বটি দিয়ে কাটতে হয় ওকে কাটো। পালের গোদা আগে শেষ করি, তারপর তোমার মেয়েকে ধরবো। আমি এখন কবি নজরুল। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বটি কই? বটি আনো। বটি আনার আগেই আলতাফ হোসেন উপস্থিত হলো। বজলুর রহমান বললেন, কোথায় গিয়েছিলি? রাস্তায় হাঁটতে গিয়েছিলাম মামা। মাথা জাম হয়েছিল, ভাবলাম একটু হাঁটি। মাথা জাম হয়েছিল? জি মামা। এখন জাম দূর হয়েছে? জি না, এখনো আছে। সারা জীবনের জন্য জাম দূর করার ব্যবস্থা করছি। এই জীবনে আর জাম লাগবে না। জি আচ্ছা মামা। আলতাফ ভেতরের দিকে রওনা হলো। বজলুর রহমান হুংকার দিলেন, যাস কোথায়? ভাত খেতে যাই মামা। ক্ষুধার্ত মানুষের সঙ্গে রাগারাগি করা ঠিক না। বজলুর রহমান অনেক কষ্টে নিজেকে সামলালেন। গম্ভীর গলায় বললেন, যা, ভাত খা। ভাত খেয়ে বিছানা বালিশ নিয়ে বিদেয় হয়ে যাবি। এই জীবনে আর তোর মুখ দর্শন করতে চাই না। আলতাফ অবাক হয়ে বললেন, কোথায় যাব? কোথায় যাবে আমি কি জানি, যেখানে ইচ্ছা যা। মনোয়ারা, হারামজাদাটাকে ভাত দাও। আলতাফ বলল, আলতাফ ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মামা? ভাত খেয়ে আয়, তারপর বুঝবি কত ধানে কত চাল। আলতাফ বলল, ভাত দিন মামি। মনোয়ারা বলল, ভাত টেবিলে বাড়া আছে, নিজে খেয়ে নাও। আলতাফ ভাত খেলো। মামার কথা মতো সুটকেস গোছালো। মামা তাকে যেতে বলেছেন, কাজেই যেতে হবে। মামার সঙ্গে তর্ক করা বা তার অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব না। বজলুর রহমান বললেন, কোথায় যাবি কিছু ভেবেছিস? জি না মামা। রেল স্টেশনে চলে যা। খবরের কাগজ বিছিয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকবি। জি আচ্ছা। আলতাফ নিচু হয়ে মামাকে সালাম করলো। বজলুর রহমানের ইচ্ছা করছিল লাথি দিয়ে শুয়োরের বাচ্চাকে চিৎ করে ফেলে দেন। অনেক কষ্টে নিজেকে সামলালেন। আলতাফ চলে গেল। সারা রাত বজলুর রহমানের ঘুম হলো না। কই মাছের কাটার যন্ত্রণাতেই ঘুম হলো না। ভোর রাতে ঠিক করলেন মেডিকেল কলেজে যাবেন। এই যন্ত্রণা পোষার কোনো মানেই হয় না। মেডিকেল কলেজে একা যাওয়া যায় না, কাউকে সঙ্গে নিতে হয়। তিনি আলতাফের খোঁজে কমলাপুর রেল স্টেশনে গেলেন। সে সত্যি সত্যি একটা ইত্তেফাক বেছিয়ে তার উপর গম্ভীর হয়ে বসে আছে। মামাকে দেখেই সে বলল, কাটা এখনো আছে মামা? না, কাটা তুলতে যাচ্ছি, তুই চল আমার সঙ্গে। সুটকেস নিয়ে যাব? নিয়ে যাব না তো কার কাছে রেখে যাবি? বজলুর রহমান কাটা তুললেন, আলতাফকে নিয়ে বাসায় ফিরলেন। আলতাফের এক হাতে সুটকেস ছিল, অন্য হাতে কাগজে মোড়া মাছের কাটা ছিল। মামার গলার কাটা সে ফেলে আসতে রাজি হয়নি, কাগজে মুড়ে নিয়ে এসেছেন। বাসায় ফিরে বজলুর রহমান স্ত্রীকে ডেকে বললেন, গাধাটার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিতে আপত্তি আছে? আপত্তি না থাকলে ঝামেলা চুকিয়ে দাও। মনোয়ারা বললেন, তুমি ভেবে দেখো, যা ভালো বোঝো, তবে বিয়ে দেওয়াটাই ভালো। তোমার মেয়ের হয়েছে কচ্ছপের মতো, কামড় দিয়ে যেটা ধরবে
সেটা আর ছাড়বে না। বিয়ে না দিলে শেষমেশ কি করে বসবে কে জানে। র্যাটম নিয়ে বসে আছে। ওর কপালে আছে র্যাটম, জীবন্ত র্যাটম। তোমার মেয়েকে বলো র্যাটমের সঙ্গে বিয়ের ব্যবস্থা হচ্ছে। তবে একটা কথা শুনে রাখো, এই মেয়ের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ। বিয়ের পর আমি ওকে ঘাড় ধরে বের করে দেব। এই বাড়ির দরজা চিরকালের জন্য ওর জন্য বন্ধ। ওরা যাবে কোথায়, খাবে কি, সেটা ওদের ব্যাপার। বিয়ে কবে দিচ্ছ? গাধাটাকে জিজ্ঞেস করো, একটা তারিখ ঠিক করতে বলো। আলতাফকে জিজ্ঞেস করা হলো, সে মাথা নিচু করে বলল, বিয়ে করব না। বজরুর রহমান কঠিন গলায় বললেন, ফাজলামির জায়গা পাস না? বিয়ে করবি না মানে? তোর ঘাড় বিয়ে করবে। চাকরি বাকরি নাই, কোনো অজুহাত শুনতে চাই না। আগামী রোববার তোর বিয়ে। জি আচ্ছা মামা। হাতে মাছের কাঁটা নিয়েই ঘুরছিস কেন তুই? ফেল মাছের কাঁটা ফেল। আলতাফ মাছের কাঁটা ফেলে দিল। ঘরের ভেতর ফেললি? কি মনে করে ফেললি ঘরের ভেতর? যা রাস্তায় ফেলে দিয়ে আয়। আলতাফ হাতে কাঁটা নিয়ে বের হয়ে গেল। বজরুর রহমান মনোয়ারাকে বললেন, দুলারিকে গিয়ে বলো রোববার বিয়ের তারিখ ঠিক হয়েছে। মনোয়ারা বললেন, আর একটু চিন্তা ভাবনা করলে হতো না? একবার যখন বলেছি রোববার, তখন রোববারই। মানুষের জবানের দাম আছে। কিছু সময় তো লাগবেই। বিয়ের কেনাকাটা করব না? গাধার সঙ্গে বিয়ে আবার কেনাকাটা কি? কেনাকাটার নামও মুখে আনবে না। আমাদের একটাই মেয়ে, একটা হোক আর 10টা হোক, কেনাকাটা হবে না। এটা আমার ফাইনাল কথা। তোমার পছন্দ হলে ভালো, পছন্দ না হলেও ভালো। আলতাফ ফিরে এসেছে, ভীত চোখে তাকাচ্ছে মামার দিকে। বজরুর রহমান বললেন, কিছু বলবি? কাটা রাস্তায় ফেলে দিয়ে এসেছি মামা। আহ, বিরাট কাজ করেছিস। আয় করে এসে বস, আদর করি। বলেই তার মনে হলো আলতাফ সত্যি সত্যি তার কোলে বসার জন্য এগিয়ে আসতে পারে। প্রথম শ্রেণীর গাধারা করতে পারে না হেন কাজ নেই। আলতাফ অবশ্যই মামার কোলে বসার চেষ্টা করলো না। ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে মাথা চুলকাতে লাগলো। তাকে দেখে মনে হতে পারে ফ্যান কেন ঘোরে, এই রহস্য নিয়ে সে এখন চিন্তিত। বজরুর রহমান হুঙ্কার দিয়ে বললেন, ওই গাধা, ফ্যানের দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? সিলিং ফ্যান আগে কখনো দেখিসনি? চোখ নামা। আলতাফ চোখ নামালো। যা আমার সামনে থেকে। আলতাফ ঘর থেকে বের হয়ে এলো। আসন্ন বিয়ের আনন্দে তাকে খুব উল্লাসিত বলে মনে হলো না। বজরুর রহমান শুকনো মুখে বসে রইলেন। তার মনে কষ্টের যথেষ্ট কারণ আছে। দুলারের বিয়ে বলতে গেলে ঠিকই হয়ে আছে। ছেলের ফুপা ফুপু এসে মেয়েকে দেখে হাতে আংটি পরিয়ে গেছেন। অতি সস্তা ধরনের আংটি। রং দেখে মনে হয় পেতলের। আংটির সাইজও ছোট। যাতাযাতি করে ঢুকাতে গিয়ে দুলারির আঙুলের চামড়া উঠে গেল। হুলস্থুল ধরনের বড়লোকরা উপহারের ব্যাপারে হাড় কেপ্পন হয়। ওরা হুলস্থুল ধরনের বড়লোক। ছেলের চেহারা ভালো, মাথায় অবশ্য চুল নেই, এই বয়সে টাক পড়ে গেছে। এটা তেমন গুরুতর কোনো সমস্যা না। ছেলের মাথার চুল দিয়ে কি হবে? এদের তো আর মাথায় বেনি করতে হয় না। তাছাড়া পয়সাওয়ালা লোকদের মাথায় টাক পড়ে। তিনি আজ পর্যন্ত মাথায় টাকওয়ালা কোনো ভিক্ষুক দেখেননি। যারা ভিক্ষা করে বেড়ায় তাদের মাথা ভর্তি ঘন চুল থাকে। আলতাফ হারামজাদাটাও মাথা ভর্তি ঘন চুল। একসময় সেও ভিক্ষুক টিক্ষুক কিছু হবে। একে দয়া করে ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে। মিস্টেক অফ দ্য সেঞ্চুরি। বজরুর রহমানের ধারণা তিনি ভুল করেন না। এই ভুল এখন ভেঙে গেছে। দুধকলা দিয়ে কালসাপ পুষেছেন। কালসাপকে বাড়ির ত্রিসীমানায় আসতে দেওয়া উচিত ছিল না। তিনি শুধু যে আসতে দিয়েছেন তা না, বলতে গেলে আদর করে ঘরে স্থান দিয়েছেন। তাও দিতেন না, গ্রহের ফেরে এই কাজটা তাকে করতে হয়েছে। ঘটনাটা এরকম, বজরুর রহমানের ছোট বোন মিনুর ছেলে হলো আলতাফ। বজরুর রহমান মিনুকে পছন্দ করেন না। মিনুর স্বামী মোবারক হোসেনকে দুই চোখে দেখতে পারেন না। মোবারক হোসেনের একটি ডিসপেন্সারি আছে। সেই ডিসপেন্সারির আয়োন্নতি বলে কিছুই নেই, কারণ ডিসপেন্সারি খোলা এবং বন্ধ করার কোনো নিয়ম কানুন নেই। যখন ইচ্ছা হলো মোবারক ডিসপেন্সারি খুলে বসলেন, যখন ইচ্ছা ডিসপেন্সারি বন্ধ করে বাসায় চলে আসছেন। ডিসপেন্সারির বেশিরভাগ ওষুধ নিজেই খেয়ে ফেলছে। এই হলো অবস্থা। মিনু যখন অসুস্থ হলো, সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না, নিজেই চিকিৎসা করে। ওষুধ যে বেচে সে নাকি ডাক্তারের বাবা।
ডাবল অ্যাকশন অ্যান্টিবায়োটিক প্লাস উপবাস চিকিৎসা পদ্ধতি নামে তার নিজস্ব চিকিৎসা পদ্ধতি চলল। এই চিকিৎসা পদ্ধতিতে নিরম্ব উপবাসে থেকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। এতে ওষুধের অ্যাকশন নাকি ডাবল হয়ে যায়। শরীরে পুষ্টি কি থাকলে শরীরে জীবাণুদেরও পুষ্টি থাকে না, এরা আধমরা অবস্থায় থাকে। তখন কড়া অ্যান্টিবায়োটিক পড়লে আর দেখতে হবে না। মোবারক হোসেনের চিকিৎসা পদ্ধতির কারণেই মিনুর 18 দিনের জ্বর ভোগের পর মারা গেলেন। মোবারক হোসেন আলতাফকে কোলে নিয়ে মৃত্যুর সংবাদ দিতে এলো। বজলুর রহমান মুখে মৃত্যুর সংবাদ শুনলেন। তিনি গম্ভীর হয়ে গেলেন। দীর্ঘ সময় চুপচাপ থেকে বললেন, ডাক্তার শেষ পর্যন্ত দেখাওনি। মোবারক হোসেন বললেন, ডাক্তাররা কি দেখাবো? ডাক্তাররা কি জানে? ডাক্তাররা কিছু জানে না, সব জানো তুমি। আপনাদের দোয়ায় ওষুধ নিয়ে ঘাটাঘাটি করা যা শিখেছি, ভালোই শিখেছি। এখন এই দুধের শিশুকে কে পালবে? আলতাফের কথা বলছেন? তাকে নিয়ে মোটেই চিন্তা করবেন না, আমিই পালবো। তাছাড়া তাকে দুধের শিশু বলা ঠিক না। 2 বছর হয়ে গেছে, কথা প্রায় সবই বুঝে, বলতে পারে না। পিরিচে ভাত দিলে বলে কপ কপ করে খায়। ও আচ্ছা। মোবারক হোসেন অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, আলতাফ, ইনি তোমার মামা হন, বড় মামা। বলো তো মামা। আলতাফ বলল, উম উম মোবারক হৃষ্টচিত্তে বলল, ও এভাবেই কথা বলে। মামা বলতে বলছি তো, তাই সে 2 বার উ উ বলছে, কারণ মামা শব্দটায় 2টা অক্ষর। মা বলতে বললে 1 বার উ বলবে, কারণ মা শব্দের 1 অক্ষরের শব্দ। বাবু বলো তো মা। আলতাফ বলল, মোবারক হোসেন আনন্দিত স্বরে বললেন, দেখছেন ছেলের বুদ্ধি। বজলুর রহমান থামথামে গলায় বললেন, গতকাল তোমার স্ত্রী মারা গেছে, আজ তুমি দাঁত বের করে হাসছো। অন্য প্রসঙ্গে হাসছি, ছেলের বুদ্ধি দেখে হাসছি। সব বাবারাই ছেলে মেয়েদের বুদ্ধির পরিচয় পেলে খুশি হয়ে হাসে। তোমার বুদ্ধিমান ছেলেকে তুমি দিয়ে এখানে বিদেয় হয়ে যাও, আর কোনোদিন যেন তোমাকে এ বাড়িতে না দেখি। জি আচ্ছা। কিছু খরচ বরচ কি দেবেন? কি খরচ? হাত একেবারে খালি। গোড় দিতে অনেক খরচপাতি। কাফনের কাপড় আপনার 10 গজ, মার্কিন লং ক্লথ সস্তাটা হলো আপনার 25, ইত্যাদি ইত্যাদি। দূর হও বললাম, দূর হও। ভক ভক করে মুখ থেকে কিসের যেন গন্ধ বেরোচ্ছে। মদ্যপান করেছো? জি না, মদ খাই না। একটু কাশির মতো হয়েছিল। 2 বোতল কফের সিরাপ একসাথে খেয়ে ফেলেছি। কফের সিরাপে কিছু অ্যালকোহল থাকে, তবে খুব সামান্য। বজলুর রহমান কঠিন গলায় বললেন, বিদায় হও, বিদায়। মোবারক হোসেন বিদেয় হলো। বজলুর রহমানের রাগ বেশিক্ষণ থাকে না। সেই সন্ধ্যাবেলাতেই মনে হলো, কাজটা করা বোধহয় ঠিক হয়নি। কিছু টাকা পয়সা দেওয়া উচিত ছিল। বড় ভাই হিসেবে তারও একটা দায়িত্ব আছে। অপ্রিয় হলেও দায়িত্ব পালন করতে হয়। সঙ্গে সঙ্গে এও মনে হলো, এ জাতীয় লোকদের কোনো সাহায্য করতে নেই। এদের সাহায্য করার অর্থই হচ্ছে এদের প্রশ্রয় দেয়া। টাকার অভাবে একজন মৃত মানুষের কবর হবে না, এটাও বিশ্বাস্য নয়। বজলুর রহমান রাত 11টার দিকে ঠিক করলেন খোঁজ নিতে যাবেন। যাওয়া হলো না। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। বাসার সামনে 1 হাঁটু পানি জমে গেল। তিনি গেলেন পরদিন। মোবারকের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর মোবারক দরজা খুলল। পুরোপুরি খুলল না, সামান্য ফাঁক করে ভীত গলায় বলল, কে? বজলুর রহমান বললেন, আমি। দরজা খোলো। মোবারক দরজা খুলল। তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে। চোখ রক্তবর্ণ, ঠোঁটের পাশ দিয়ে কষ করাচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, পা কাঁপছে। মৃত বাড়িতে অনেক লোকজন থাকার কথা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একটা মানুষ নেই। তবে ভেতর থেকে বিজ বিজ শব্দ আছে। বজলুর রহমান বললেন, কিসের শব্দ? মোবারক হোসেন নিচু গলায় বলল, কি যে বলল 1 বিন্দু বোঝা গেল না। বজলুর রহমান বললেন, এরকম করছো কেন? ভেতরে এসে দেখেন। কি দেখবো? বিরাট বিপদে পড়েছি। বজলুর রহমান মোবারকের সঙ্গে তার শোবার ঘরে ঢুকলেন। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘর ভর্তি তেলাপোকা। হাজার হাজার বললেও কম বলা হবে। লক্ষ লক্ষ পোকা। তাদের হাঁটা, পাখায় পাখায় ঘষাঘষি থেকে বিজ বিজ শব্দ আসছে। পোকাদের মাঝখানে শান্ত মুখে বসে আছেন আলতাফ।
তার চোখে ভয় বা বিস্ময় কিছুই নেই। সে বজলুর রহমানকে দেখে দুবার বলল, উম উম বজলুর রহমান বললেন, ব্যাপারটা কি? মোবারক ফ্যাঁসফেঁসে গলায় বলল, তেলাপোকা। তেলাপোকা সে তো দেখতেই পাচ্ছি। কোত্থেকে এলো এত তেলাপোকা? জানি না। অন্য ঘরেও আছে নাকি শুধু এই ঘরেই?